আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করব, নবম দশম শ্রেণীর পরিসংখ্যান চ্যাপ্টার 17 সাধারণ গণিত, বিপদের বন্ধু। তো এটা একটা ইউনিক একটা নাম, যে বিপদের বন্ধু আমি কেন বললাম। তো সাধারণত পরিসংখ্যান হচ্ছে আমাদের বিপদের বন্ধু, আমি নিজে এটাকে বলি। কেন বলি? কারণ আমাদের সাধারণ গণিতের সকল চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে সহজ যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে এই পরিসংখ্যান। আর সবচেয়ে বেশি কমন পড়ে এবং একদম 100% আমরা জানি যে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে, সেটা হচ্ছে কি আমাদের এই পরিসংখ্যান। ঠিক আছে? তো আমার একটা মানে এই 2026 ব্যাচ যাদের পরীক্ষা দিছে, তো তাদের রেজাল্ট অনেক ভরাডুবি হয়েছে। ঠিক আছে? এমন পরিমাণ ভরাডুবি হয়েছে, মাত্র 6 থেকে 7টা চ্যাপ্টার থাকার পরেও ওরা ম্যাথ, ইংলিশ এই সাবজেক্টে অনেক বেশি ফিল করছে। তো আমার এই রেজাল্ট দেখার পরে একটা জিনিস খুব খারাপ লাগলো, যে আসলে ম্যাথে কেন ফেল করে। ঠিক আছে? ম্যাথ এত কঠিন বিষয় না, 9-10-এর ম্যাথ। তো আমি এই জন্য একটা উদ্যোগ নিছি নিজ থেকে। আমার এই ভিডিওটা যারা দেখবে এবং তারা যদি এসএসসি পরীক্ষা দিয়ে থাকে, মানে সামনে দিবে, যেমন এসএসসি ব্যাচ 2027 হইতে পারে, 2028 হইতে পারে, 2029 তো এখনো ওরা এইটে আছে। বাট এটাই বললাম যে যারাই এই পরীক্ষাগুলো দেবে তাদের জন্য মানে এই এই যে আমার এই ক্লাসগুলো আমি চাচ্ছি এমনভাবে দিতে, যাতে এসএসসিতে ম্যাথে যাতে কেউ ফেল না করে। আমার লক্ষ্য একটাই, ফেল ঠেকানো। বর্তমানে ইউটিউব, ফেসবুকে অনেক জায়গায় অনেক ক্লাস দিয়ে থাকে অনেক অ্যাডটেকের টিচাররা। তাদের ক্লাসে অনেকে 50-এ 50, 100-তে 199, কিন্তু আমার একটাই চিন্তা ভাবনা থাকবে যে যারা ম্যাথে যাতে ফেল না হয়। সোজা কথা, আমার এটা মানে আমি চাই যারাই আমার এই ভিডিওগুলো দেখুক, তারা যদি মন দিয়ে এই ভিডিওগুলো দেখে এবং বাসায় একটু প্র্যাকটিস করে, তাহলে সে কোনোদিন সাধারণ গণিতে এসএসসি পরীক্ষায় আর ফেল করবে না। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমাদের পরিসংখ্যান বিপদের বন্ধু। তা আমরা এই এই মানে আমার ক্লাসগুলো আমি চ্যাপ্টার বাই চ্যাপ্টার, পার্ট ওয়াইজ দেবো। ঠিক আছে? তো আজকের পার্টে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পরিসংখ্যান চ্যাপ্টার 17 সাধারণ গণিত। এইটা অনেক বড় একটা চ্যাপ্টার মোটামুটি, তো তাও এখানে কিছু কিছু পয়েন্ট আমরা যদি পড়ি তাহলে পুরো চ্যাপ্টারটা কভার হয়ে যায়। তা আমরা কি করব, যে এই চ্যাপ্টারটাকে কয়েকটা ভাগ করে ভিডিওটা দেব, যাতে সবাই খুব সুন্দরভাবে আমরা ভিডিওটা বুঝতে পারি। ওকে? তো 1 নম্বরে যেটা জানতে হবে সেটা হচ্ছে উপাত্ত। এখন আমরা উপাত্ত কি? উপাত্ত হইছে কোন সংখ্যাসূচক মান যেগুলো গুণনীয়ক বা গুণ আকারে নাই, ওগুলাকে উপাত্ত বলে। ওকে? যেমন আমি যদি বলি যে একটা ক্লাসে 20 জন স্টুডেন্টের বা 5 জন স্টুডেন্টের গণিতের নাম্বার, প্রাপ্ত নাম্বার একজন পাইছে 30, একজন পাইছে 40, একজন 50, একজন 55, আর একজন কত 60। এই যে 5 জন স্টুডেন্টের যে গণিতের নাম্বার, এই পুরাটাকে আমার কি বলে? উপাত্ত বলে। ঠিক আছে? এই পুরাটাকে আমার কি বলে? উপাত্ত বলে। ওকে? আচ্ছা, এখন উপাত্ত মূলত দুইটা। একটা হচ্ছে প্রাথমিক উপাত্ত, আরেকটা হচ্ছে মাধ্যমিক উপাত্ত। ওকে? তো প্রাথমিক উপাত্তটা কি? যেই উপাত্তর মান একদম আমরা ডাইরেক্ট মানে সরাসরি সংগ্রহ করি। ঠিক আছে? এই সরাসরি সংগ্রহ করি, সেটাকে কি বলে? প্রাথমিক উপাত্ত। যেমন এই যে উপরের যেই এক্সাম্পলটা দিলাম, যে আমার স্কুলের 5 জন শিক্ষার্থীর অঙ্কে নাম্বার, এটা আমি ডাইরেক্ট স্কুলে যাই ওদের সবার কাছ থেকে জানতে পারবো। ঠিক আছে? তো এটাই হচ্ছে আমার প্রাথমিক উপাত্ত। ওকে? আর মাধ্যমিক উপাত্ত হচ্ছে কি? কোনো মাধ্যমের উপরে নির্ভর করে, মাধ্যমের উপর নির্ভর করবে। মাধ্যমের উপর নির্ভর করবে। যেমন আমি যদি বলি যে ইতালি, তারপরে স্পেন, তারপরে আমেরিকা, এই সমস্ত কয়েকটা দেশের গতকালকের তাপমাত্রা বলো। ঠিক আছে? তো এইটা আমরা কিন্তু ডাইরেক্ট সরাসরি সংগ্রহ করতে পারবো না। এটা আমাদের কি করতে হবে? হয় গুগলের সাহায্য নিতে হবে, অথবা চ্যাট জিপিটি, অথবা যে কোনো একটা অ্যাপসের সাহায্য নিয়ে আমাদের কি করতে হবে? ওটা আনতে হবে। তো এটা আমরা সরাসরি করার ওয়ে নেই। ঠিক আছে? তা আমরা একটা মাধ্যমের উপর নির্ভর করে এই যে তথ্যটা পাচ্ছি, এই জন্য এটাকে বলে কি? মাধ্যমিক উপাত্ত। ওকে? তো এরপরে আমরা আলোচনা করব যে উপাত্ত সাজানোর ক্রমগুলো নিয়ে।
উপাত্তকে মূলত দুইটা ভাবে করা যায়, উপাত্ত দুইটা ভাবে থাকে। একটা হইছে বিন্যস্ত, আরেকটা হইছে অবিন্যস্ত। ওকে, আচ্ছা, তো বিন্যস্ত মানে কি? বিন্যস্ত মানে আমার সাজানো, সাজানো থাকবে। আর অবিন্যস্ত মানে কি? এলোমেলো। ওকে, আচ্ছা, এখন বিন্যস্ত আবার দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হইছে ঊর্ধ্বক্রম, আরেকটা হইছে অধঃক্রম। ওকে, আচ্ছা, এখন ঊর্ধ্বক্রমটা কি? ঊর্ধ্বক্রমটা হইছে কোন উপাত্তকে যদি আমরা ছোট থেকে বড় ক্রমে সাজাই তখন তাকে কি বলে? ঊর্ধ্বক্রম বলে। ছোট থেকে বড় ক্রমে সাজানো, ছোট থেকে বড়। যেমন আমি যদি বলি 1 2 3 4 ডট 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 এরকম বড়র দিকে যাচ্ছে, এটাকে কি বলে? ঊর্ধ্বক্রম, মানে উপরের দিকে উঠছে। আরেকটা হইছে অর্ধক্রম। অর্ধক্রম মানে কি? বড় থেকে ছোটর দিকে সাজানো। ঠিক আছে, বড় থেকে ছোট দিকে সাজানো। যেমন আমি যদি বলি যে 4 3 2 1 এভাবে, মানে 0 -1 এভাবে নিচের দিকে যাচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের উপাত্ত নিয়ে একটা কাহিনীটা শেষ। তো এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে চলক। তো 2 নাম্বার যে টপিকসটা হয়েছে সেটা হচ্ছে চলক। তো চলকটা কি? একটা উপাত্তে ব্যবহৃত সংখ্যাসূচক মানগুলোকে কি বলে? চলক বলে। তো চলক হইছে আমার দুইটা, একটা হইছে বিচ্ছিন্ন চলক, আরেকটা হইছে অবিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক আর কি? অবিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলকটা হইছে আমার যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হবে, শুধুমাত্র পূর্ণ সংখ্যা। তাকে বলে বিচ্ছিন্ন চলক। তো পূর্ণ সংখ্যা কিরকম? যেমন আমরা যদি বলি পরীক্ষার নাম্বার, পরীক্ষার নম্বর। এখন নম্বর কখনো দশমিকে দেয় না, আমরা টিচাররা দশমিকে দিলেও যখন বোর্ডে স্ট্যান্ড করে বা বোর্ডে ওটা রেজাল্ট করে, যেমন যদি বলে যে তুমি পাইছো 7.5, ওটাকে 8 করে দেয়। ঠিক আছে, তো পরীক্ষার নাম্বারটা আমার কি? বিচ্ছিন্ন চলক। আরেকটা হচ্ছে কি? জনসংখ্যা। এখন জনসংখ্যাকে কি আমি কখনো কি করতে পারবো, মানে পূর্ণ সংখ্যা ছাড়া অন্য কোনো প্রকাশ করতে পারবো? মানে আমি কি বলতে হবে এখানে 1.5 জন মানুষ আছে বা 2.5 জন মানুষ আছে, এটা কি বলতে পারবো? হয় বলতে হবে 2 জন, না হলে বলতে হবে 3 জন। কোনো মতেই 1.5 বা 2.5 বলা যাবে না। ঠিক আছে, তো বিচ্ছিন্ন চলক মানে কি? একদম পূর্ণ সংখ্যা, মানে যেই চলকটাই বোঝা যায় সেটার নাম্বার হোক বা জনসংখ্যা হোক, ওইটা যাতে একদম পূর্ণ সংখ্যা বোঝায়। ঠিক আছে, পূর্ণ সংখ্যার বাইরে আমাদের কিছু হবে না। তো অবিচ্ছিন্ন চলকটা কি? যে কোনো বাস্তব সংখ্যা, মানে যে কোনো ধরনের বাস্তব সংখ্যা, ধরনের বাস্তব সংখ্যা। এখন যে কোনো ধরনের বাস্তব সংখ্যা কি কি? আমরা যদি বলি যে যে কোনো ধরনের বাস্তব সংখ্যা, হ্যাঁ জনসংখ্যাও তো বাস্তব, কিন্তু এটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে চলে গেছে। বাট আমি যদি বলি যে যে কোনো ধরনের বাস্তব সংখ্যা কি হইতে পারে, সিম্পলি তাপমাত্রা হইতে পারে আমার একটা বাস্তব সংখ্যা। তাপমাত্রা, বয়স, উচ্চতা, ওজন, এগুলো আমার কি? অবিচ্ছিন্ন চলক। এগুলো আমার কি? অবিচ্ছিন্ন চলক। তো পরীক্ষায় প্রশ্ন আসবে, এমসিকিউতে আসবে, এটা বিশেষ করে এখান থেকে একটা এমসিকিউ আসবে, সবাই একটু মনোযোগ দিয়ে আমরা দেখে নিই যে জনসংখ্যা এটা কি ধরনের চলক? তা আমরা বলবো বিচ্ছিন্ন চলক। আর বলবে যে নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক, মনে করো, অথবা বলবে নিচের কোনটি বিচ্ছিন্ন চলক। এখান থেকে 3টা দিয়ে, এখান থেকে একটা দিয়ে দিবে। ওকে ওকে, তো এরকম আমার খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে একটা এমসিকিউ আসবে, বিচ্ছিন্ন চলক কোনগুলো আর অবিচ্ছিন্ন চলক কোনগুলো, এটা খুবই ইম্পর্টেন্ট। অনেক অনেক মানে বোর্ড পরীক্ষা এটা আসে। ঠিক আছে, যেমন আমি যদি একটা উদাহরণ দিতে চাই, এটা দিয়ে যে কিরকম প্রশ্ন আসে সেটা হবে
ওকে, নিচের কোনটি বিচ্ছিন্ন চলক, এরকম একটা প্রশ্ন থাকবে এখান থেকে। তো আমাদের কি হবে, বয়স, উচ্চতা, ওজন আর জনসংখ্যা। তো আমরা কি জানি বিচ্ছিন্ন চলক কি, যেটা মানে একদম পূর্ণ সংখ্যা বাইরে হতে পারবে না। তো বয়স আমাদের কি, যে 12.5 বছর আমরা বলতে পারি। উচ্চতাও আমাদের দশমিকে আসতে পারে, বা ওজনও আমাদের যে 10.5 কেজি 12.5 কেজি আসতে পারে। কিন্তু জনসংখ্যা আবার কি হবে না, পূর্ণ সংখ্যা ছাড়া অন্য কিছু হবে না। তার মানে আমার অ্যান্সার কত, জনসংখ্যা। তা আমরা এই বিচ্ছিন্ন চলক অবিচ্ছিন্ন চলক এইভাবে মনে রাখবো, কারণ এখান থেকে একটা প্রশ্ন 100% আসার সম্ভাবনা আছে। ওকে, আর তো 3 নম্বরে আমরা যেই টপিকস বা যেই ইটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমার কি, পরিসর। ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, মানে একদম এই পরিসংখ্যানের শুরুর যে পার্টটা, সেটাই হয়েছে আমার পরিসর। ওকে, আচ্ছা, এখন এই পরিসরটা কি, আমরা কিভাবে নির্ণয় করব, আমরা খুব ইম্পর্টেন্ট। পরিসর নির্ণয়ের একটা সূত্র আছে, সেটা হচ্ছে পরিসর সমান সমান সর্বোচ্চ সংখ্যা, সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান ব্র্যাকেট প্লাস 1। তো পরিসর জিনিসটা কি, সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মানের পার্থক্যকে কি বলে, পরিসর বলে। ঠিক আছে, তো আমরা পরিসরটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। পরিসরটা আমাদের কিভাবে আসে, পরিসরটা আমরা কিভাবে নির্ণয় করব। যেমন যদি একটা উপাত্ত দেওয়া থাকে, ঠিক আছে, অ্যাজ এক্সাম্পল আমরা যদি বলা থাকে যে কোনো ধরনের একটা উপাত্ত, এরকম কিছু কিছু উপাত্ত দেওয়া আছে। ওকে, যে তো এরকম যদি কোনো উপাত্ত দেওয়া থাকে, যে নিচে কয়েকটা উপাত্ত দেওয়া আছে, এই উপাত্তটার পরিসর নির্ণয় করো। ঠিক আছে, তো এটা আমরা কোন সিস্টেমে করব, ওই সিস্টেমটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে কোন সিস্টেমে করব, আমরা প্রথমে লিখে নেব যে দেওয়া আছে, আমরা আমাদের কি জানি, আমাদের এই সূত্রটা একদম মনে রাখতে হবে, এটা একদম মুখস্থ করে ফেলতে হবে, যে পরিসর কি, সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1। তো দেওয়া আছে এই উপাত্তগুলোর মধ্যে সর্বোচ্চ মানটা বের করে নিব আমরা। তো উপাত্তগুলোর মধ্যে সর্বোচ্চ মানকে আমরা দেখতেছি সবচেয়ে বড় সংখ্যাকে 60, আর সর্বনিম্নকে মানকে 20। এই যে আমাদের 20 না 10, সর্বনিম্ন মানকে আমাদের 10। ওকে, সর্বনিম্ন মানকে আমাদের 10। তো এখন আমরা জাস্ট এটা পরিসর কিভাবে নির্ণয় করব, আমরা সুতরাং দিয়ে পরিসর সমান সমান লিখে নেব, যে পরিসর সমান সমান সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1 বা 1। এখন এই সর্বোচ্চ মানের জায়গায় আমরা সবচেয়ে বড় মান যেটা 60 ওটা বসাই দেবো। সর্বোচ্চ মান কত, 60, মাইনাস সর্বনিম্ন মান কত, 10, তার সাথে কত যোগ হবে, 1 হবে। তো 60 থেকে 10 গেলে কত থাকে, 50 থাকে, এবং তার সাথে একটা 1 যোগ হবে, কত হয়, 51। তো এই যে এটার পরিসর কত আমাদের, 51 আমরা বের করে নিছি। তো অনেক সময় পরীক্ষার হলে ডাইরেক্ট এরকম বলা থাকে যে পরিসর নির্ণয় করো। ঠিক আছে, তো এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় অনেকবার আসে। ওকে, তো এই পরিসর দিয়ে আমি আরো কয়েকটা ম্যাথ সমাধান করি। ওকে, তো এরকম একটা প্রশ্ন দেওয়া থাকবে পরীক্ষায়, যদি একটি উপাত্তের পরিসর 51 হয় এবং সর্বোচ্চ মান 60 হয়, তবে সর্বনিম্ন মান কত। ওকে, তো এটা দেওয়া থাকলে আমাদের এখানে তো ডাইরেক্ট পরিসর কথা বলা নেই, বলা আছে পরিসর দিয়ে দিয়েছে এখানে, আর সর্বোচ্চ সংখ্যা দিয়ে দিয়েছে, সর্বনিম্ন মানটা বের করতে বলছে। আমরা প্রথমে লিখে নেব যে কি আমাদের মানগুলো দেওয়া আছে। 51, এটা কি আমার পরিসর সমান কত, 51, সর্বোচ্চ মান কত, 60, আর সর্বনিম্ন মানটা বের করতে বলছে। এখন যেহেতু এখানে পরিসরের কথা বলা আছে আর সর্বোচ্চ মানের কথা বলা আছে, তো সর্বনিম্ন মান বের করতে হবে, তো আমাদের মাথায় খাটাইতে হবে সর্বোচ্চ মান সর্বনিম্ন মান পরিসর এই পরিসর এই কটা কোন সূত্রে আছে, পরিসর সূত্র আছে। তো আমরা জানি, আমরা ডাইরেক্ট লিখে নেব, আমরা জানি পরিসর সমান সমান সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান তার সাথে প্লাস 1। ওকে, আচ্ছা, এখন আমরা কি করবো, আমরা বাদ দিব। পরিসরটা আমরা কত পাইছি, 51। আমি পরিসরের নিচে কত লিখে নেবো, 51 লিখে নেবো। সর্বোচ্চ মান কত লিখে নেবো, 60, মাইনাস সর্বনিম্ন মান কত লিখে নেবো, দেওয়া নেই, তো আমরা এটা লিখে নেবো শুধু সর্বনিম্ন মান। মানে এটা কোনো মান আমরা জানি না, কিন্তু সর্বোচ্চ মান এখানে বলে দিচ্ছে 60, আর তার সাথে একটা প্লাস 1 আছে। ওকে, এখন আমরা একটা জিনিস খেয়াল করি, এই পুরোটা ব্র্যাকেটের মধ্যে আছে, আমরা ইচ্ছা করলে এই 60 এর সাথে একই করতে পারবো না, যোগ দিতে পারবো না। ঠিক আছে, তো আমরা এটাকে এই সাইডে নিয়ে আসতে হবে। তো প্লাস 1 এই সাইডে নিয়ে আসলে কি হয়ে যাবে, মাইনাস 1 হয়ে যাবে। তো বা 51 মাইনাস 1 ইকুয়ালস টু 60 মাইনাস সর্বনিম্ন মান কত, সর্বনিম্ন মান, বা এখানে থাকে কত, 50 ইকুয়ালস টু 60 বা 60 মাইনাস সর্বনিম্ন মান। ওকে, আচ্ছা,
তো এরপরে আমি কি করব, এই পুরোটাকে এই সাইডে আনবো আর এই 50কে ওই সাইডে দেব, বা 60 মাইনাস সর্ব। আচ্ছা, এইটা না করে একটা কাজ করি। তো এরপরে আমরা যেই কাজটা করবো সেটা হচ্ছে এই সর্বনিম্ন মানটাকে এই সাইডে নিয়ে আসবো আর এই 50কে ওই সাইডে নিয়ে যাবো। তো 50-এর সামনে প্লাস চিহ্ন আছে, ওই সাইডে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আর সর্বনিম্নের সামনে মাইনাস আছে, এইটা এই সাইডে আসলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো বা সর্বনিম্ন মান ইকুয়ালস টু 60, 60-এর জায়গায় থাকবে, আর প্লাস 50 এই সাইডে হলে কত হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। সুতরাং সর্বনিম্ন মান সমান কত, 10। ওকে, আমরা আশা করি এটা সবাই বুঝতে পারছি। এটা আরেকভাবে ঘুরে থাকবে, যেমন এভাবে বলা থাকবে যে একটা উপাত্তের পরিসর দেওয়া আছে আর সর্বনিম্ন মান দেওয়া আছে, সর্বোচ্চ মানটা বের করতে হবে। সেম একই প্রসেসে বের করবো আমরা, তখনই সর্বোচ্চ মানের জায়গায় আমি সর্বনিম্ন মানটা বসাবো। ওকে, জাস্ট একদম পুরোটা একই রকম, শুধু সর্বোচ্চ মানের জায়গায় তখন আমি সর্বনিম্ন মানটা বসাবো। ওকে, বাকিটা সব সেম থাকবে। ক্লিয়ার? আমরা মোটামুটি পরিসরটা শিখছি। ওকে, এরপরে আমরা শিখবো যে 4 নাম্বার পয়েন্ট, শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যা নির্ণয়। শ্রেণী সংখ্যা নির্ণয় মানে কি, ঘর সংখ্যা। শ্রেণীকে আমরা বলতে পারি ঘর সংখ্যা। ওকে, তো ঘর সংখ্যা মানে কি, আমরা পরিসংখ্যানে এইরকম আমরা চিত্র আঁকি, এরকম এরকম যে কয়টা ঘর হবে এরকম চিত্র আঁকি, ঠিক আছে। তো এই যে নিচের দিকে লম্বা লম্বা যে ঘরগুলা, এইখানে আমরা একটা উপাত্তের মধ্যে বা একটা পরিসংখ্যানের মধ্যে আমার যে কয়টা ঘর হবে ওইটা নির্ণয়ের জন্য আমার কি করতে হবে, এই শ্রেণী সংখ্যা বের করতে হবে। ঠিক আছে, তো আমরা এবার শ্রেণী সংখ্যাটা নির্ণয়টা একটু শিখি, আমরা কিভাবে নির্ণয় করব শ্রেণী সংখ্যাটা। ওকে, তো প্রথমে আমাদের কিছু উপাত্ত এভাবে যদি দেওয়া থাকে, তো এইরকম যদি কোনো প্রশ্ন থাকে যে এই উপাত্তগুলো শ্রেণী সংখ্যা নির্ণয় করো, তখন আমরা কিভাবে নির্ণয় করব, আমাদের শ্রেণী সংখ্যা বের করতে হলে প্রথমে আমাদের পরিসর বের করতে হবে। তো আমরা পরিসরে ডাইরেক্ট চলে যাই। পরিসর যেহেতু আগে লিখছি আমরা, তো এখানে দেওয়া আছে, এগুলো দিয়ে লিখবো না, আমরা ডাইরেক্ট সূত্রটা লিখে নেব যে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1। তো এখানে সর্বোচ্চ মান কত আমি দেখি, 80, মাইনাস সর্বনিম্ন মান কত 30, তার সাথে প্লাস 1, 50 প্লাস 1 কত হয়, 51 হয়। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন এখানে শ্রেণী সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে একটা জিনিস বলা থাকবে, সেটা হচ্ছে শ্রেণী ব্যক্তি। কি বলা থাকবে, শ্রেণী ব্যক্তি। তো শ্রেণী ব্যক্তি অনেক সময় প্রশ্নে বলে দেয় যে 5 ধরে বা 10 ধরে, ঠিক আছে, 5 ধরে করতে হবে বা 10 ধরে করতে হবে বা 15 ধরে করতে হবে, অনেকগুলা যে কোনো একটা ধরে করতে বলে। কিন্তু যখন বলা না থাকে তখন আমরা নিজের ইচ্ছা মতো ধরে নেবো যে 5, 6, 10 যে কোনো একটা ধরে নেবো, ঠিক আছে। কিন্তু যেহেতু এখানে বলা নেই, আমরা 5 ধরে করবো। ওকে, তো এখন শ্রেণী সংখ্যা নির্ণয়ের একটা সূত্র আছে, সেই সূত্রটা আমরা মনে রাখবো যে শ্রেণী সংখ্যা কি, যে পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান। এই শ্রেণী ব্যক্তিকে শ্রেণী ব্যবধানও বলে। ওকে, তো সুতরাং আমি এইটার যদি কি নির্ণয় করতে চাই, শ্রেণী সংখ্যা নির্ণয় করতে চাই, তার মানে আবার কি লাগবে, পরিসরটা লাগবে। তাই জন্য আমরা প্রথমেই পরিসরটা বের করে নিছি, এরপরে আবার শ্রেণী ব্যক্তি লাগবে। তো এই যে শ্রেণী ব্যক্তি দিয়ে দিছে। তো এখন আমরা সুতরাং শ্রেণী সংখ্যা বের করব। পরিসর বাকি শ্রেণী ব্যক্তি। তো পরিসর কত, 51, আর ভাগ আমরা শ্রেণী ব্যক্তি যেহেতু 5 ধরছি, তাহলে 5
10.5। ঠিক আছে, তো আমরা এই হয়েছে আমাদের মোটামুটি এটার শ্রেণী সংখ্যা। তো আমরা 10.5 হয়েছে, এটাকে আমি কত লিখবো? 11 লিখবো। ওকে, তো আশা করি আমরা সবাই এটা বুঝতে পারছি। তো এইরকম ভাবে আমরা আরো অন্য এটা আমাদের পার্ট 1-এ আজকে এই পর্যন্তই থাক। এরপরে আমরা পার্ট 2-তে শ্রেণী সংখ্যা নির্ণয়, মানে গণসংখ্যা সারণী নির্ণয়, তারপরে মধ্যক প্রচুরক, এগুলো শেখাবো। তো আমার ক্লাসটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং সবাই কমেন্ট করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।